পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরের কিছু জায়গায় বন্যার অবনতি, ফেনীতে উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। দুর্গম এলাকায় ত্রাণের জন্য হাহাকার। রান্নাবান্না করতে হারে না, গ্যাস নাই, কিছু নেই, চুলে সব ডুবে গেছে পানির নিচে। এই মধ্যে দিয়ে যত কিছু দেয় আঙ্গরে দেয় না, আমরা পাইও না। পুরসভা থেকে কমিশনার আসছে, যারা পাইছে কেউ পায়নি। মানুষ কোন রকমে না খাই বাঁচি রয়েছি। রানমু খামু দে পিনমু দে কিছুই নেই, সবগুলো নিয়ে গেছে। মসজিদের দেয়াল ছিল, ওই দেয়াল ভাঙিয়ে নিয়ে গেছে গা। এরকম স্রোত ছিল, মানুষ তো দাঁড়াইতেই পারে না। টিএসসিতে ট্রাকে ট্রাকে আসছে ত্রাণ, তৎপর বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পাঠানো হচ্ছে দুর্গত এলাকায়। ট্রাক আসা মাত্রই আমরা চলে গিয়ে এগুলো হাতে হাতে করে ট্রাকে চলে যাবে। এর পরবর্তীতে জন অনুযায়ী যেগুলো জিনিসগুলো চলে যাবে। যখনই দেশে কোনো দুর্যোগ হয় আমরা গিয়ে ত্রাণ দিয়েছি, আমরা দিয়ে থাকি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সেপ্টেম্বর থেকেই কমছে জ্বালানি তেলের দাম। জীবনযাত্রার ব্যয় স্বাভাবিক করতেই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। পেট্রোল অকটেন লিটারে কমতে পারে 8 থেকে 10 টাকা। পতনের আগে তড়িঘড়ি করে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে আওয়ামী লীগ। প্রজ্ঞাপন বাতিল করে গ্যাজেট প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। অন্তর্বর্তী সরকারের সঙ্গে দলগুলোর দ্রুত আলোচনা চান মির্জা ফখরুল। 1-11 মতো বিরাজনীতি এড়াতে সতর্ক থাকার পরামর্শ। ঢালাওভাবে মামলা না করার আহ্বান। কোন প্রক্রিয়ায় চলবে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠদান স্পষ্ট নয় এখনো। আগের কারিকুলাম সংশোধন করে সমন্বয়ের দাবি। কমিশন করে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ। এবং সাফ অনূর্ধ্ব 20 ফুটবল ফাইনালের মহারণ। কিছুক্ষণ পর নেপালকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন বাংলাদেশের যুবাদের। কার্ড ও ইনজুরিতে একাদশে পরিবর্তনের আভাস। সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরের কিছু কিছু জায়গায় বেড়েছে পানি। ত্রাণের জন্য হাহাকার বাড়ছে বন্যার্ত মানুষের। দুর্গতদের অভিযোগ, সড়কের পাশের এলাকায় ত্রাণ বিতরণ হলেও পৌঁছাচ্ছে না দুর্গম এলাকায়। বিস্তারিত জানিয়েছেন আতর কৌসার। 12টি ঘর আছে, যে 12টি ঘরের অন্তত 50 জন মানুষ গত 3 দিন আগেই ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, কারণ বন্যার পানি ক্রমেই বাড়ছে। উজানের ঢল যতই ধেয়ে আসছে ফেনী থেকে নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে, ততই বাড়তে থাকছে এ বন্যার পানি। এখানকার মানুষ যারা এখনো পর্যন্ত আছেন তারা বলছেন গত 3 দিন আগেও এখানকার পানি আরও অর্ধেক পরিমাণ কম ছিল, যে পানি গত 2 দিনে বেড়ে অন্তত দ্বিগুণ হয়েছে। এবং এখনও যে পরিমাণ পানি আসছে তারা আশঙ্কা করছেন তারাও হয়তো আর বেশি সময় থাকতে পারবেন না তাদের ঘর বাড়িতে। চলে যেতে হবে কাছের কোনো আশ্রয় কেন্দ্রে অথবা পরিচিত কারো বাসায় যাদের বহুতল ভবন রয়েছে। আমরা অনেককেই দেখেছি যাদের দোতলা বাড়ি আছে, তারা একতলা থেকে দোতলায় উঠে যেতে বাধ্য হয়েছেন। যারা এখনও তাদের নিচতলাতে আছেন তারা কোনোভাবে খাটের নিচে ইট দিয়ে সেই খাট উঁচু করে সে খাটে অবস্থান করছেন, এমনটি তারা বলেছেন। ওই দিকের অবস্থা খুব খারাপ, একটু ভালো নাই। হাতারা পানি তো এককারি এতটুক মানজা পরিমাণ উঠে গেছে। সাদে আছে বুঝছেন, খুব কষ্টে আছি আমরা এক করতে, বুঝছেন। আমাদের এদিকে কোনো প্রতিনিধি কেউ যায় না। তবে সবচেয়ে বেশি সমস্যা যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে খাদ্যের অভাব। আশপাশের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আজ পর্যন্ত একজনও তাদেরকে ত্রাণ দিতে আসেননি। লক্ষ্মীপুর সদর উপজেলার জামিরতলির পূর্ব গোপিয়ারখিল এলাকার এই জায়গাটিতে আমি এই মুহূর্তে আছি। তারা বলছেন এখানের অধিকাংশ মানুষ একবারের জন্য ত্রাণ পাননি। অনেকেই আছেন যারা বাধ্য হয়ে আশপাশের কোনো বাসায় অবস্থান নিয়েছেন, কিন্তু খাদ্যের অভাবে আজ 4-5 কিলোমিটার হেঁটে এই পানির মধ্য দিয়ে তারা যাচ্ছিলেন বাজারে, যদি তাদের পরিবারের সদস্যদের মুখে কিছুটা হলেও শুকনো খাবার তুলে দেয়া যায়। কিন্তু অনেকেই আবার বাজারে গিয়ে ফিরে এসেছেন, কারণ কিছু কিছু জিনিসের দাম অন্তত দ্বিগুণ হয়েছে, এমনটি তারা অভিযোগ করছেন। তারা সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে যারা এখনো পর্যন্ত ত্রাণ দিয়ে যাচ্ছেন, উদ্ধার কাজ পরিচালনা করছেন, তাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন অন্তত ত্রাণ দিয়ে হলেও বন্যা শেষ হওয়া পর্যন্ত তাদেরকে যেন বাঁচিয়ে রাখা হয়, না হলে খাদ্যের অভাবেই মারা যেতে হবে তাদের। ত্রাণ দেয় না, ত্রাণ এখন দিতে গেলে মনে করি এরা কাঠে একটা ছায়, কাঠের তো না থাকলে ত্রাণ দেয় না। সব লই যাই আমি কালিয়া খুঁজলাম, আমার পরিবারও যাই এনে খাড়াইছে, দেয় না হেমি লই গেছে।
হাত বাড়ি বেঁধে আমরা দুই ভাই চাই না, হাঁস বাড়ি হাড়িরা হাইছে তারা ভাগ করে নিচে আঙ্গরে দেয় না। তো সকাল থেকে আমরা অনেকগুলো গাড়িকে দেখেছি, ত্রাণবাহী গাড়ি, যে গাড়িগুলো দাসেরহাট সড়কের দিকে গিয়েছে, কিন্তু দাসেরহাট সড়কের দিকে যেতে হাতের বামে যে গোপিয়ারখিল এলাকায় আমি এখন আছি, এদিকে কোনো গাড়ি আমি প্রবেশ করতে দেখিনি। একই অবস্থা আরও আশপাশের অনেক শাখা সড়কে। তারাও বলছেন যে ত্রাণের গাড়িগুলো সরাসরি দাসেরহাটের দিকে চলে যায়, যাওয়ার পথে রাস্তার পাশে যদি কাউকে পায় সেক্ষেত্রে ত্রাণ দিয়ে যায়, তবে ভেতরে প্রবেশ করে না। আর এই ভেতরে প্রবেশ না করার অন্যতম একটি কারণ হিসেবে আমি যা দেখেছি, সড়কগুলোতে পানি জমে আসলে গাড়ি চলাচলের উপযোগী আর নেই। সেক্ষেত্রে নৌকাই হতে পারে এই প্রত্যন্ত অঞ্চল বা দুর্গম এলাকার বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানোর একমাত্র উপায়। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দার ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। এদিকে ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। এখনও পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। ভেসে গেছে মাছের ঘের, মাঠের ফসল। কোথাও কোথাও পানি নেমে যাওয়ায় ফুটে উঠছে ক্ষত চিহ্ন। আত্মীয় স্বজনের রিপোর্ট। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কারণ আগে জেলা সদরের সাথে উপজেলাগুলোর সাথে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, সমস্ত আঞ্চলিক সড়কগুলো ছিল কোমর পানি অথবা মাথা পানির উপরে পানি। সেখানে পানি কমে গিয়ে সকল উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ সম্ভব হচ্ছে। তবে সবগুলো উপজেলার প্রায় সবগুলো বাড়িতেই এখনও পানি রয়েছে। অনেক আঞ্চলিক সড়ক বা পাড়া মহল্লার সড়কগুলোতে এখনও পানি উঠে রয়েছে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক নয়। বিদ্যুৎ ব্যবস্থাও পুরোপুরি স্বাভাবিক হয়নি। মোবাইল নেটওয়ার্কের বেশিরভাগ জায়গায় এখনও পাচ্ছেন না ভুক্তভোগীরা। অন্যদিকে যেসব অঞ্চলে পানি কিছু কমতে শুরু করেছে, সেখানে বন্যার পানি টানার সাথে সাথে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ঘরে থাকার মতো কোনো অবস্থা নাই, গরু ছাগল সবকিছুই গেছে গা, হাঁস মরক, মানুষ কোন রকমে না খাই বাঁচি রয়েছি। রানমু খামু দে পিনমু দে কিছুই নাই, সবগুলা নিয়ে গেছে। মসজিদের দেয়াল যে দেয়াল ছিল ওই দেয়ালও ভাঙিয়ে নিয়ে গেছে গা, এরকম স্রোত ছিল, মানুষ তো দাঁড়াইতেই পারে না। গরু গমরকে তারিখে মরণের রাস্তা তো হয়ে গেছে। অন্যদিকে ত্রাণ ব্যবস্থাপনায় কিছুটা শৃঙ্খলা এলেও পুরোপুরিভাবে তা শৃঙ্খলিত না হওয়ার কারণেই কেউ কেউ ত্রাণ একবার পাচ্ছে বা একাধিকবার পাচ্ছে, আবার অনেকে মোটেও পাচ্ছেন না। আর পানি টানার সাথে সাথেই দেখা দিয়েছে চর্মজনিত রোগ এবং পানিবাহিত রোগ। এই সমস্যার সমাধানে এখন বেশি করে দরকার ওষুধপত্র এবং ডাক্তার নার্সদের মতো মেডিকেল টিম। তবে বন্যা দুর্গতদের স্বস্তি দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এই উপহার সামগ্রী যথাযথ চেষ্টা করছি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। জেলা প্রশাসন বলছে পানি কিছুটা কমলেও এখনও কমপক্ষে 5 লাখ লোক জেলার পানিবন্ধ অবস্থা রয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের বিষয়ে সচিবালয়ে কথা বলছেন আইন উপদেষ্টা। সরাসরি যাচ্ছে সেখানে। দেশের কোন মানুষের দাবি ছিল? আপনি বলেন, আপনি তো প্রশ্ন করছেন কোন মানুষের দাবি ছিল। আমি তো বলেছি কিছু মানুষের। হ্যাঁ, কাদের দাবি ছিল? কাদের দাবি ছিল আপনি বলেন, আপনি তো সাংবাদিক, আপনি জানেন কাদের দাবি ছিল। না না না, ওই সময়টা বাদ দিয়ে জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল? কোন দলের ছিল? তা আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, করে নাই কেন? তার মানে তো তাদের বদ মতলব ছিল। 15 বছর তারা ক্ষমতায় ছিল, তারা তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে। আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 1986-এর ইলেকশনে গেছে, 1988-এ সংসদে একসাথে পদত্যাগ করেছে। একসাথে পদত্যাগ করার পর একসাথে প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন। 1996-এর আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন। আমরা সর্বশেষ নির্বাচনীয় পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম যে জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে। তো তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এই ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করতো, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল।
আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, এই পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। সেটা তো কোনো নীতিগত অবস্থান হতে পারে না। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। স্যার, যে অবস্থায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার এক ধরনের পালিয়ে গেছে, পাবলিক পারসেপশন আছে, অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। সো এই ব্যাপারে আপনারা কি চিন্তা করেন? আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। স্যার, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন তারা একটা দলকে সন্ত্রাসী সংগঠন বলতো। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন অনেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলে বিভিন্ন রকম সাম্প্রতিক হত্যাযজ্ঞ করে। আসলে সন্ত্রাসী সংগঠন, কি ধরনের সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলা উচিত? কি ধরনের, এটা তো আপনি মানে খুবই জটিল টেকনিক্যাল কোয়েশ্চেন করেছেন। এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না। তবে আমি মনে করি, ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্যাৎ করতে চায়, আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝি আর কি, একটা ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ, এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেম্যাটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে, একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি। তবে আমি মনে করি যে মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবারিত রাখা যায় ততই ভালো। জি, সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ধামা চাপা দেওয়ার জন্যই জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে গুলশানে তিনি আরও বলেন, অধিকার নিশ্চিতের জন্য কাজ করেছে বলেই তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট করার জন্য। হয়তো বা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোতধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে। আবারও বন্যার খবর। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর সদর এলাকায় আছেন সহকর্মী আতাউর কাউসার এবং ফেনীর সদরে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, লক্ষ্মীপুর জেলার যে 3টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তার মধ্যে একটি হচ্ছে কমলনগর উপজেলা। আর সেই কমলনগর উপজেলার চরকাদেরিয়া ইউনিয়নে এই মুহূর্তে আমি আছি। এই রাস্তায় আসতে গিয়ে আমি দেখেছি রাস্তার দোনো পাশে বিস্তীর্ণ এলাকা শুধু পানির নিচেই, এবং আমরা এখন চরকাদেরিয়া ইউনিয়নের যে সড়ক, সেই সড়কের পাশে দোনো জায়গায় দেখেছি যে পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আশপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে, অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে, এবং যারা থাকতে পারছেন তারা এখনো পর্যন্ত আছেন, কিন্তু অনেকেই বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে পাশে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। এবং এখানে যেটি আমি বলছিলাম যে দুই পাশে শুধু পানি দেখেছি আমরা, এই দুই পাশে কিন্তু ধান চাষ হতো বা অন্যান্য শাকসবজি বা যা যা কিছু চাষ হওয়ার সেই জিনিসগুলো চাষ করা হতো। এখন সেগুলো সকল কিছুই পানির নিচে চলে যাওয়ায়
একটি দীর্ঘমেয়াদী খাদ্য সংকটে কিন্তু পড়তে যাচ্ছে বাংলাদেশ, বা এই অঞ্চলের এই খাদ্যশস্যগুলো যেখানে সরবরাহ করা হতো সে জায়গায় আগামী বছরের জন্য খাদ্যশস্য সরবরাহ একটি বিশাল বাধা হয়ে দাঁড়াবে বলেই বলছেন এখানকার যে সকল মানুষ রয়েছেন। তারা বলছেন যে এখন যে সময়টি সেই সময়টি ছিল ধানের চারা রোপণের, এবং এই সময়টি সেই ক্ষেতগুলো পানিতে তলিয়ে যাওয়ায় তারা ধানের চারা কেউ কেউ রোপণ করতে পেরেছেন, কেউ পারেননি, এবং যারা রোপণ করতে পেরেছেনও সেই ধানের চারাগুলোও নষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আগামী বছর চাল উৎপাদনের ক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যা তৈরি হবে এমনটি তারা বলছেন। এবং একই সাথে বলছেন যে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা যেহেতু এই তাদের ধান চাষের বিষয়টি বাধাগ্রস্ত হয়েছে এবং তারা আগামী বছর সেই ফসল ফলাতে পারবেন না বা সেগুলো বাজারজাত করতে পারবেন না, সেক্ষেত্রে তাদের জীবন জীবিকার উপরেও একটি প্রচণ্ড আঘাত তারা দেখছেন। তো সব মিলিয়ে তারা বলছেন যে তারা আসলে বন্যাতেও ভালো নেই, এবং বন্যার পরবর্তী যে সময়টি সেই সময়টি তারা কিভাবে কাটিয়ে উঠবেন সে বিষয়ে আসলে তারা প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত। এবং সাথে আরেকটি জিনিস বলেছেন যে বন্যার পানি উঠেছে ঠিকই, কিন্তু বন্যার পানি নামতে পারছে না, অর্থাৎ আশপাশের যে খালগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিরই মুখ বন্ধ। এবং বলছেন যে বিগত সময়গুলোতে অনেক প্রভাবশালী ব্যক্তি সরকারি খাস জায়গা দখল করে খালের উপরে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় সেই কারণে এই খাল দিয়ে পানি আর নেমে যেতে পারছে না। এ ব্যাপারেও তারা সরকারের কাছে নজরদারির দাবি করেছেন। বলছেন দ্রুত এই খালগুলো দখলমুক্ত করে খালগুলোর পানি প্রবাহ যদি ঠিক করা যায় তাহলে বন্যার পানি দ্রুত নেমে যাবে, এবং এর পরবর্তীতেও যদি কখনো বন্যা হয় সেক্ষেত্রেও পানি দ্রুত নেমে যাওয়ার সুযোগ তৈরি হবে। তো এই যে বিষয়টি বলছি, এটি লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সহকর্মী আছেন সেখানে, আতিয়া সজল, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফেনীর বন্যা পরিস্থিতির কথা যদি বলি তাহলে বলতে হবে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী শহরের আরামবাগ এলাকায়, এবং ফেনী শহরের যে আরামবাগ এলাকা এটা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আরও ভিতরে গেলে পানি জমে আছে, আরও ভিতরে কোথাও মাজা বা কোমর সমান পানি, বুক সমান পানি এখনও রয়েছে। এবং শুধু এই চিত্রটি এখানেই নয়, ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক জায়গায় এখনও পানি জমে আছে। পানি জমে আছে এখনও ফেনীর দাগনমইয়া এবং ফুলগাজী, যে দাগনমইয়া এবং সোনাগাজী আছে, এই দুটি উপজেলার মানুষও পানি অনেক জায়গায়। আর যদি বলি বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ফেনীর ফুলগাজী এবং পরশুরামে, এবং ছাগলনাইয়াতেও আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। এখন এই পরিস্থিতিতে যেখানে পানি টেনে গিয়েছে কিছু কিছু জায়গায়, সেখানে কিন্তু বন্যার ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে, যা ভয়াবহ আকার দৃশ্য দেখা যাচ্ছে। যারা এতদিন আশ্রয় কেন্দ্রে ছিলেন, যারা অনেকে ফিরতে চাচ্ছেন বাড়িতে, কিন্তু তাদের বাড়িঘর এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে করে তারা এগুলো সংস্কার করে সেখানে বসবাসের উপযোগী হতে আরও অনেকটা সময় লাগবে। আর এখনও যেসব এলাকায় পানি নেমেনি এবং অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছায়নি, বিদ্যুৎ মোবাইলের নেটওয়ার্ক নেই, এবং সব মিলিয়ে একটি হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আজ ফেনীর জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার যেটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আজ তারা আনুষ্ঠানিকভাবে তারা যে তথ্যটা দিয়েছেন যে 11 জন লোক এ পর্যন্ত বন্যায় নিহত হয়েছে বলে তাদের কাছে নাম ঠিকানা সহ তথ্য মিলেছে। যদিও স্থানীয়রা বলছে এই মৃতের সংখ্যা আরও বেশি, তবে সেই পরিসংখ্যানটা আরও পরে হয়তো জানা যাবে। আর আপনাকে যদি বলি, ত্রাণ ব্যবস্থাপনায় কিন্তু যে একটা শৃঙ্খলা তা ক্রমান্বয়ে ফিরতে শুরু করেছে। জেলা প্রশাসন থেকে বারবার যেটা বলা হচ্ছে, এই মুহূর্তে বিশুদ্ধ পানি, শুকনো খাবারের পাশাপাশি চাল ডাল এরকম রান্না করে খাওয়ার মতো ত্রাণ দেওয়ার জন্য যারা ত্রাণ দিচ্ছেন তাদেরকে আহ্বান জানাচ্ছেন, এবং এই ত্রাণগুলো যেন জেলা প্রশাসন অথবা বাংলাদেশ সেনাবাহিনী যারা এবং নৌবাহিনী যারা কাজ করছেন বিভিন্ন রুটে বিভিন্ন জায়গায় ফেনীতে, তাদের মাধ্যমে যদি এই সকল ত্রাণ দেওয়া হয় তাহলে হয়তো একদম রুট লেভেলে বা প্রত্যেকটা মানুষ সমভাবে বন্টন হবে। না হলে কেউ ত্রাণ নিয়ে আসে যেভাবে দিচ্ছেন, কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না। এই জন্য জেলা প্রশাসন থেকে বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট সহ যে সকল ত্রাণ এখন দেওয়া হবে তা যেন জেলা প্রশাসন অথবা সেনাবাহিনীর মাধ্যমে দেওয়া হয়। এই ছিল আমার কাছে এখানকার বন্যার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে, এর আগে যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে। এদিকে 7ম দিনের মতো চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। বন্যা দুর্গতদের জন্য সকাল থেকেই ট্রাকে ট্রাকে আসছে শুকনো খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি। কেউ কেউ আবার দিচ্ছেন নগদ অর্থ সহায়তাও। পরে সেগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার্তদের জন্য আসা ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকেই টিএসসিতে আসতে শুরু করে গুড়, মুড়ি, চিনি, শিশু খাদ্য সহ বিভিন্ন খাদ্যপণ্য। জমা পড়ছে ফিটকিরি, ন্যাপকিন সহ প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ডাকসু ও খেলার মাঠে ত্রাণ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ দিয়েও বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। প্রয়োজন হলে আমরা সবসময় আপনাদের সাথে আছি, বিশেষ করে ছাত্রদের সাথে সবসময় আছি। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও আসছে ত্রাণ। স্কুল কলেজের শিক্ষার্থীরাও কেউ দিচ্ছে জমানো টাকা, কেউ বা আবার ঔষধ। বন্যা আসা মানুষরা অনেক কষ্ট করতেছে, ওদের পাশে আমরা দাঁড়াইছি, এটা আমাদের ভালো লাগতেছে। এখন আমরা ওদের পাশে না দাঁড়ালে কি হবে, আমরাও তো এই দেশের নাগরিক। শিক্ষার্থীদের পক্ষ থেকে পোশাকের পরিবর্তে খাবার পাঠানোর আহ্বান জানানো হচ্ছে। কাপড় আর আমরা চাচ্ছি না, বাট অনেকেই হচ্ছে এখনো কাপড় নিয়ে আসতেছে। কাপড় আর আমাদের লাগবে না, আমরা হচ্ছে কি এখন ভারী খাবার হাত দিচ্ছি, আমাদের ভারী খাবারটাই প্রয়োজন। আমাদের এখন প্রয়োজন হলো ভলেন্টিয়ার। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ভলেন্টিয়ার নাই। তাদেরকে যেইভাবে বাসা বাড়ি রিফর্ম করা যায়, পুনঃপ্রতিষ্ঠা করা যায়, সেইভাবে সেই দিকে আমরা মনোযোগ দেব। ত্রাণ সংগ্রহের পর সেগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। গণত্রাণ সংগ্রহের খবর জানাতে এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী ফারজানা আক্তার। সরাসরি যাচ্ছে তার কাছে। ফারজানা, বন্যা দুর্গত এলাকার মানুষদের সহায়তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে গণত্রাণ গ্রহণ কর্মসূচি সেটি আজ চলছে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণগুলো আসছে সেগুলো সংগ্রহ করছেন এবং সংগ্রহ করার পর তারা যে খাবারের সামগ্রী রয়েছে এবং যে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেগুলো আলাদা করছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে এখানে শুকনো খাবার, মুড়ি, চিড়া, গুড় এবং নুডলস সহ বিভিন্ন ধরনের যে খাদ্য যেগুলো বন্যার সময় কাজে লাগে সেই খাবারগুলো আসছে। পাশাপাশি পোশাক এসেছে এবং তারা যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে পোশাকের আর কোনো দরকার নেই এবং এই মুহূর্তে পোশাকের থেকে বেশি আসলে খাবারের প্রয়োজন। এর পাশাপাশি আমরা দেখেছি ফিটকিরি, ন্যাপকিন এবং ডায়পার সহ নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী সেই সামগ্রীগুলিও আসছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই টিএসসি এবং শুধু টিএসসি না, টিএসসির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেশিয়াম এবং ডাকসু রয়েছে, খেলার মাঠ রয়েছে, সেখানেও কিন্তু ত্রাণ গ্রহণ করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে ট্রাকের পর ট্রাক ত্রাণ আসছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছে, ব্যক্তিগত পর্যায়ে ত্রাণ দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরাও আসছে। যে যেভাবে পারছেন অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু নিজেদের সাধ্য মতো সহায়তা করছেন। আমরা দেখেছি যে এখানে নগদ অর্থ প্রদান করা হচ্ছে এবং এই মুহূর্তে টিএসসির এই জায়গাটিতে আমরা যেমনটি দেখছি যে শুকনো খাবার আলাদা করা হচ্ছে এবং এই খাবারগুলো আলাদা করে প্যাকেট করে তারা কিন্তু যে বন্যা দুর্গত অঞ্চল রয়েছে সেখানের মানুষদের কাছে পৌঁছে দিবেন। এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, তাদের মধ্যে কোনো ক্লান্তি নেই। তারা যেমনটি বলছেন যে আসলে এই বিপদের সময়ে সবার জন্য এগিয়ে আসতে পারাটাই তাদের জন্য গর্বের এবং তারা দাবি করছেন বন্যা দুর্গত যে এলাকাগুলো রয়েছে শুধুমাত্র কিছু এলাকা না, প্রত্যন্ত যে অঞ্চল রয়েছে যেখানে এখন পর্যন্ত খাদ্য সামগ্রী অথবা কোনো সহায়তা পৌঁছেনি সেই জায়গাগুলোতেও যাতে এই ত্রাণগুলো পৌঁছে যায়। এবং আমরা যেমনটি দেখছি যে প্রয়োজনীয় যে সামগ্রী মোটামুটি সব ধরনের সামগ্রী কিন্তু এখানে এসেছে এবং এই গণত্রাণ কর্মসূচি আজ সারাদিন ব্যাপী চলবে, রাতেও চলবে এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা। তো এই ছিল টিএসসি থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম টিএসসিতে। দুপুরের সময় আরও থাকছে। সরকার পতনের পর লাপাত্তা ঠিকাদাররা বন্ধের পথে। রাজশাহীর 5টি ফ্লাইওভারের নির্মাণ কাজ। আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ ফেলে চলে গেছে ভারতীয় প্রতিষ্ঠান। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1-11 মতো যেন বিরাজনীতিকরণ না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় সাধুবাদ জানান মির্জা ফখরুল। একদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। সেখান থেকে নেওয়া সিদ্ধান্ত জানাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দাবি করেন, ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করতে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিশেষ করে বিরাজনীতিকরণের জন্য 1-11 মতো আবারও চক্রান্ত চলছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। আবার সে আগের মতো 1-11 মতো
বিএনপিকে লক্ষ্য করেই সেই কাজগুলো করা হচ্ছে। জামাত ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তা চায় না বিএনপি। দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পূর্ণ ব্যয় ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। না, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের মতো অগণতান্ত্রিক এবং গুম নির্যাতনের সরকার কেউ চোখে দেখেনি। আইনের শাসন চলবে, কিন্তু যে আইনের শাসনের নামে 16 বছর যারা আমার সম্পদ লুট করে কানাডায় বেগমপাড়া করেছে, তারা এখনো সচল, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দাবি আদায়ের নামে বিভিন্ন সংগঠনের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ তার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের দাম কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, কেরোসিনের চেয়ে কমতে পারে পেট্রোল আর অক্টেনের দাম। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী অন্তত 8 থেকে 10 টাকা কমতে পারে পেট্রোল অক্টেনের দাম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর ঋণের শর্ত মেনে গেল মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু হয় দেশে। কথা ছিল বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও কৌশলগত এই পণ্যটির দাম নির্ধারণ হবে। মার্চে শুরু হওয়া নতুন এই প্রাইসিং ফর্মুলায় আবারও সংস্কারের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং জ্বালানি বিভাগের সূত্রগুলো বলছে, তেল বিক্রি থেকে বিপিসির মুনাফা কমাতে এবং মূল্যস্ফীতির লাগাম টানতে সেপ্টেম্বরেই সব ধরনের জ্বালানি তেলের দাম কমতে পারে। বিগত সরকার 2024-25 অর্থবছরে বিশ্ববাজার থেকে কেনা তেলের গড় মূল্য প্রাক্কলন করেছিল ব্যারেল প্রতি $122, যা এখন গড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $90 থেকে $93 মধ্যে। সেই হিসেবে দেশের বাজারেও এবার উল্লেখযোগ্য হারে কমতে যাচ্ছে জ্বালানি তেলের দাম। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুলাইয়ের নির্ধারিত দামেই দেশে বিক্রি হচ্ছে তেল। সেই হিসেব এবার নতুন সমীকরণে। মূল্য নির্ধারণ নিয়ে কাজ করা দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, সেপ্টেম্বর থেকে পেট্রোল অক্টেনের লিটার প্রতি দাম কমতে পারে অন্তত 8 থেকে 10 টাকা। এছাড়া দাম বিশ্ববাজারে কিছুটা বেশি থাকায় ডিজেল কেরোসিনের মূল্য লিটার প্রতি কমতে পারে 1 টাকা 50 পয়সা থেকে 1 টাকা 75 পয়সার আশপাশে। তবে ঠিক কবে জ্বালানি তেলের দাম কমানোর নির্বাহী আদেশ জারি করবে সরকার, তা এখনও নিশ্চিত করেনি কেউ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বছরে গড়ে 64,000 কোটি টাকা করে গত 16 বছরে পাচার হয়েছে 11 লাখ কোটি টাকা। দেশে প্রতি 3টি ব্যাংকের 2টিতেই সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। দেশ থেকে বিদেশে হাজার কোটি টাকা যাওয়ার তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লুকাচ্ছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ পাচার দেশের মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মার্জিয়া মোমোর রিপোর্ট। বছরে দেশ থেকে পাচার হয়েছে 11 লক্ষ কোটি টাকা। গড়ে বছরে পাচার হচ্ছে 64,000 কোটি টাকা। অথচ অর্থ পাচারের ঘটনায় করা মামলাগুলোর 95% নিষ্পত্তি হয়নি। আর পাচারকারী পালিয়ে যাওয়ার পর টনক নড়ছে দুদকের। এমন অবস্থায় প্রশ্ন জেগেছে, তবে কি শস্যের ভেতরেই ভূত? গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী আমদানি রফতানির সঙ্গে পাল্লা দিয়েই বাংলাদেশ থেকে বিদেশে বেড়েছে অর্থ পাচার। 2009 থেকে 15 সাল নাগাদ পাচারকারীরা দেশ থেকে 5,392 কোটি টাকা ও 2016 সাল থেকে 20 সাল নাগাদ 3,20,000 কোটি টাকা বিদেশে পাচার করে। এইসব টাকা পাঠানো হয় যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া সহ 10টি দেশে।
দুর্নীতি দমন কমিশন বলছে এসব টাকা পাচার হয়েছে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। গড়ে প্রতি 3টি ব্যাংকের 2টিতেই সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সরকারি ব্যাংকও আছে, বেসরকারি ব্যাংকও আছে। বাংলাদেশের যতগুলো এক্সিস্টিং ব্যাংক আছে তার 2/3 ব্যাংকই সন্দেহজনক লেনদেনের এলিগেশন আছে। দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়ার জন্য অর্থ পাচারই এনাফ, আর কিছু লাগে না। সেখানে যদি অর্থ পাচার রোধ করা না যায়, ঠেকানো না যায়, সরকারের কাঠামোগুলো যদি অর্থ পাচার রোধ করতে না পারে, তাহলে এই কাঠামো থেকে লাভ কি? অর্থ পাচারের এই মহোৎসবকে অশনি সংকেত উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারকারীরা দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে ফেলছে। অনেক বড় বড় ব্যক্তি বা গোষ্ঠী আছে যারা এই কাজগুলো করে থাকে এবং তার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অর্থ পাচারের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজার কথা জানিয়ে 2022 সালে হাইকোর্টের একটি বেঞ্চ পাচারকারীদের গুলি করে শাস্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এসালম গ্রুপের 4টি সহ সমস্যা জর্জরিত 5টি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখা 1200 কোটি টাকার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এসালম গ্রুপের মালিকানাধীন 4টি ব্যাংকে আটকা পড়েছে 927 কোটি টাকা। সেই সঙ্গে এসালমের অধীনে থাকা 8টি ব্যাংকের পে অর্ডার শিপিং এজেন্টগুলো গ্রহণ না করায় দেশের আমদানি রফতানি বাণিজ্যে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। শাখাউতিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। এসালম গ্রুপের মালিকানায় থাকা 4টি ব্যাংকের 21টি শাখায় 927 কোটি টাকার স্থায়ী আমানত রেখে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বারবার চিঠি দিয়েও ফেরত পাওয়া যাচ্ছে না বিপুল এই টাকা। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের 11টি শাখায় 411 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকের 4টি শাখায় 212 কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 4টি শাখায় 190 কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের 2টি শাখায় 115 কোটি টাকা আটকা পড়েছে। দীর্ঘদিন ধরেই বন্দর কর্তৃপক্ষ এসব ব্যাংকে রাখা স্থায়ী আমানতের লভ্যাংশ বঞ্চিত হচ্ছিল। সে সাথে সাবেক ফার্মার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার কাছে বন্দরের পাওনা রয়েছে 180 কোটি টাকা। এই অবস্থায় স্থায়ী আমানতের টাকা ফেরত দিতে ব্যাংকগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করে বন্দরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাংকগুলা আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি আমানত ফেরত দেওয়ার জন্য। সেগুলোর মধ্যে আপনার গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এই কয়েকটা ব্যাংকের সাথে আমরা আজকে মিটিং করেছি এবং তাদেরকে আমাদের আমানতটা দ্রুত ফেরত দেওয়ার জন্য তাগাদা দিয়েছি। এদিকে এসালম গ্রুপের সমস্যা আক্রান্ত ব্যাংকগুলো নিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিপিং এজেন্টদের পাশাপাশি ফ্রেট ফরওয়ার্ডরা এই গ্রুপের 8টি ব্যাংকের প্রে অর্ডার গ্রহণ করছে না। এমনকি 21টি বেসরকারি অফডকও অলিখিতভাবে এসব ব্যাংকের প্রে অর্ডার বয়কট করছে। ফলে আমদানি পণ্যের এলসি খোলা কিংবা পণ্য ছাড় করার ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে দীর্ঘসূত্রিতার। পুরাতন প্রে অর্ডার ফেরত দিয়ে নতুন প্রে অর্ডারের জন্য ব্যাংক থেকে ব্যাংকে ঘুরছে ব্যবসায়ীদের পাশাপাশি সিএনএফ এজেন্টরা। অনেক সিএনএফ এজেন্টের একটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তিনি ওইখান থেকে পে অর্ডার করে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আবার ওইটা ওনারা ব্যাক করে দিচ্ছেন, ফিরে এসে আবার এটা ব্যাংকে জমা দিয়ে আরেকটা ব্যাংকে ক্যাশ টাকা নিয়ে গিয়ে পে অর্ডার করতে হচ্ছে। এই করতে করতে 1 দিন 2 দিন বিলম্ব হচ্ছে। এমনিতেই পোর্ট কনজেস্টেড হয়ে আছে, ওনাদের এই কার্যক্রমটি আরও বিলম্ব করছে এই পণ্য খালাস এবং পরিবহনে। 5টা বা 6টা যে ব্যাংক আছে ওই ব্যাংকের পে অর্ডারগুলো ডিপোরা নিতে চাইছে না, যেহেতু এই পে অর্ডারগুলো নগদায়ন হচ্ছে না। সুতরাং এরকম একটা ইন্টারনাল হয়তো সার্কুলার ডিপোগুলো নিজেদের আর্থিক সতর্কতা থেকেই জারি করেছে। যেটিতে পণ্যবাহী জাহাজ ভেড়ানো, পণ্য ওঠানামার চার্জ এবং ইয়ার্ড ভাড়া থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বছরে 1 থেকে 1.5 কোটি টাকা রাজস্ব আদায় করে। পরবর্তীতে এই টাকা বন্দর এবং শ্রমিকদের স্বার্থে খরচ করা হয়। তবে ব্যাংকগুলো আগামী ডিসেম্বরের মধ্যে স্থায়ী আমানতের টাকা ফেরত দেওয়ার মৌখিক অঙ্গীকার করলো। এর দ্রুত সমাধান চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন খাত থেকে রাজস্ব হিসেবে পাওয়া অন্তত 6,000 কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে জমা রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এর মধ্যেই 1200 কোটি টাকা আটকে আছে সমস্যাক্রান্ত 5টি ব্যাংকে। এসব টাকা মূলত বন্দর সেফটি মানি হিসেবেই ব্যবহার করছিল, কিন্তু জামানতের বিশাল অংশ ব্যাংকে আটকে থাকায় নানামুখী জটিলতার মুখে পড়তে হবে এমনটি সংখ্যা বন্দর কর্মকর্তাদের।
চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। নতুন কারিকুলাম বাতিল হলেও আগামী বছর থেকে ঠিক কী প্রক্রিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনও স্পষ্ট নয়। বিদ্যমান কারিকুলাম সংশোধন করে পূর্ববর্তী কারিকুলামের সঙ্গে সমন্বয়ের দাবি জানিয়ে অভিভাবকরা বলছেন লিখিত পরীক্ষায় জোর দিতে হবে। আর নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছেন অভিভাবক ও শিক্ষাবিদ সহ বিভিন্ন অংশীজন। তাতে কর্ণপাত করেনি শেখ হাসিনা সরকার। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর থেকেই পুরনো কারিকুলামে ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের কারিকুলামে আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনো অস্পষ্ট। কারিকুলাম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অভিভাবকরা বলছেন নতুন কারিকুলামের ইতিবাচক কিছু দিক রেখে বাকিটা পুরনো কারিকুলাম থেকে নেওয়া যেতে পারে। অন্তত কি করতে হয় 30 বা 40% আগের কারিকুলামটা রাখতে হয় নতুন কারিকুলাম চালু করলে। এটা কিন্তু এই কারিকুলামের ক্ষেত্রে কিন্তু করা হয়নি। সকলের সম্মিলিত একটা আলোচনার মাধ্যমে মতামতের মাধ্যমে সমন্বয় করে একটা যুগোপযোগী কারিকুলাম বাস্তবায়ন করা উচিত। বিশেষত শিক্ষণকালীন মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল কার্যক্রমের পাশাপাশি লিখিত পরীক্ষায় আরও বেশি জোর দেওয়ার দাবি তাদের। 60% লিখিত পরীক্ষা হোক এবং 40% প্র্যাকটিক্যাল হোক, কারণ প্র্যাকটিক্যাল আমাদের এই কারণে দরকার, বহির্বিশ্বের সাথে তাল মিলাতে গেলে আমাদের প্র্যাকটিক্যাল দরকার আছে। কারিকুলাম প্রণয়ন প্রক্রিয়ায় সর্বজন স্বীকৃত শিক্ষাবিদ ও সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। যে প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণগুলো করার মতো আমরা যথেষ্ট ব্যবস্থা না করেই আমরা অনেক ক্ষেত্রে সেটা প্রবর্তন করেছি। এই ধরনের নানান সমস্যা আছে, সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোকে মোকাবেলা করাটা এখন জরুরি। কমিশন গঠন করবেন, দে উইল ওয়ার্ক ফর ইট, এবং তারা হয়তো দ্রুত সময়ের মধ্যে সেই কমিশনের নতুন শিক্ষা কমিশন তারা হয়তো সাজেশন দেবেন যেটা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এবং বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটাকে যেন বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা হয় এবং জ্ঞান অর্জন হয়, সত্যিকারভাবে ট্রান্সফার অফ নলেজ হয়, সেটার দিকে তারা নজর দেবেন। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার। আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব। পাঠ্যক্রমকে যুগোপযোগী করার কাজও দ্রুত শুরু করা হবে। আর বিদ্যমান শিক্ষানীতির নানা সমালোচিত দিক সংশোধনের দাবি শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে নবান্ন অভিযানে পুলিশে বাধার প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিজেপির 12 ঘন্টার হরতাল, মোড়ে মোড়ে অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, গ্রেফতার অনেকে। রাজধানীর হাতির ঝিল লেক থেকে সাংবাদিক রাহনুমা সারার মরদেহ উদ্ধার হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মঙ্গলবার রাত 9টার দিকে সেগুনবাগিচার অফিস থেকে বের হন গাজী টিভির নিউজরুম এডিটর রাহনুমা সারা। এর কয়েক ঘন্টা পর হাতিরঝিল লেকে মেলে তার মরদেহ। স্থানীয়রা জানান রাত 1:45টার দিকে হাতিরঝিলের 1 নম্বর ব্রিজের নিচে পানিতে ভাসতে দেখা যায় সারার দেহ। কয়েকজন মিলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত 2টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান মিরপুর কল্যাণপুরে থাকতেন সারা। গাজী টিভির নিউজরুম এডিটর হিসেবে গত 3 বছর যাবৎ কাজ করে আসছিলেন। প্রতিদিন অফিসের গাড়িতে বাসায় ফিরলেও মঙ্গলবার রাতে পরিচিত একজনের মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন অফিস থেকে। ও যেরকম সাহসী একটা মানুষ, খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব অ্যাক্টিভ। আসলে সেই ইয়েতে কোনো জায়গায় দেখতেছে অনেকভাবে নিউজ প্রচার হচ্ছে, তো আমি এখন আসলে সেই কথাটা বিশ্বাস করতে পারতেছি না। আর যেহেতু পুলিশ এটা নিয়ে তদন্ত করবেন, ওনারা পোস্টমর্টেম করবেন, করার পরেই আসলে আমরা কারণটা জানতে পারবো। আপুর ব্যাপারে যদি আমরা একটা কথা বলি, যে উনি আমাদেরকে মানে মুক্তভাবে কথা বলার যে ব্যাপারটা আছে না, যে সুন্দর করে স্বাধীনভাবে কথা বলার, যেটা উনি আমাদেরকে এগুলো শিখিয়ে গিয়েছেন। পুলিশ বলছে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ পাঠিয়েছি, সুরতাল করব আমরা, আপাতত ইডিম আমরা নিচ্ছি,
পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর দেন বোঝা যাবে আর কি বিষয়টা। নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের মেয়ে তিনি। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। দেশের সব আইটি ট্রেনিং, হাইটেক, সফটওয়্যার পার্ক থেকে বাদ যাচ্ছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম। এর পরিবর্তে সংশ্লিষ্ট জেলার নামে পার্কগুলোর নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে আগারগাঁওয়ে হাইটেক পার্কে এক বৈঠকে এই সিদ্ধান্ত দেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। নাম পরিবর্তন ছাড়াও হাইটেক পার্কে জমি বরাদ্দ ও বাতিল করতে সাবেক প্রতিমন্ত্রী পলক কোনো অনিয়ম করেছেন কিনা তা খতিয়ে দেখার নির্দেশও দেন নাহিদ। স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে দেশে গড়ে উঠছে 92টি হাইটেক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি ট্রেনিং সেন্টার। এর মধ্যে বঙ্গবন্ধুর নামে 3টি, শেখ হাসিনার নামে 2টি, এম.এ. অজেদ মিয়া এবং শেখ জামালের নামে একটি সফটওয়্যার পার্কের নামকরণ করা হয়েছে। এছাড়া 71টি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নামকরণ করা হয়েছে শেখ কামালের নামে। হাইটেক পার্কগুলোর নামকরণ, ব্যবস্থাপনা ও কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে বুধবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে হাইটেক পার্কের নির্বাহী কমিটির 32তম সভায় বসেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সভায় দেশের সব আইটি ট্রেনিং, হাইটেক, সফটওয়্যার পার্ক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত দেন। এর পরিবর্তে সংশ্লিষ্ট জেলার নামে পার্কগুলোর নামকরণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মুগ্ধ, আবু সাইদ সহ আরও কয়েকজনের নামে হাইটেক পার্কের ডরমিটরির নামকরণের প্রস্তাব দিলেও তাতে সম্মত হননি নাহিদ ইসলাম। হাইটেক পার্কের জমি বরাদ্দ দেয়া এবং বাতিলের বিষয়ে অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে এসব অনিয়ম দুর্নীতির সঙ্গে সাবেক প্রতিমন্ত্রী পলক জড়িত কিনা তা খুঁজে বের করার নির্দেশও দেন উপদেষ্টা। সভায় যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিকে বাদ দিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে নতুন পিএমসি নিয়োগের সিদ্ধান্ত হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক সংস্কার না হলে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। দুপুরে ব্যাংক খাতের সংস্কার, রিজার্ভ ও মূল্যস্ফীতি সহ বিভিন্ন বিষয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ব্যাংকগুলোর পুরানো পর্ষদ দিয়ে ভালো কিছু হবে না বলেও মন্তব্য করেন গভর্নর। পরবর্তী যে পর্বটা হবে সেটা হচ্ছে আসল কাজ, অর্থাৎ কিভাবে এই ব্যাংকগুলোকে আমরা রিস্ট্রাকচার করব। বিদেশি সহযোগিতাও চাইব, দেশীয় আমাদের যারা আমাদেরকে সাহায্য করতে চাইবেন, যোগ্য সুযোগ্য ব্যক্তি আছেন, তাদের কাছ থেকেও আমরা নেব। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। বেআইনিভাবে তো করা যাবে না। হয়তো সতর্কবাণী আমরা দিতে পারি আপনাদের মাধ্যমে যে এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। আশুগঞ্জ আখাউড়ায় নির্মাণাধীন 4 লেন প্রকল্পের কাজ ফেলে রেখে চলে গেছেন ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এতে বন্ধ হয়ে গেছে প্রকল্পের নির্মাণ কাজ। এই অবস্থায় খানাখন্দে ভরা চট্টগ্রাম সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। 2017 সালে একনেকে অনুমোদন হওয়ার পর 2018 সালে 3টি প্যাকেজে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 2 লেন থেকে মহাসড়কটি 4 লেনে উন্নয়ন কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। 2019 এবং 20 সালে করোনা মহামারীর কারণে প্রকল্পটির কাজ অনেকটাই থমকে যায়। পরে বালু সংকটের কারণে আবারও 6 মাস দেরি হয় প্রকল্পের নির্মাণ কাজ। সব সংকট কাটিয়ে 2022 সালে প্রকল্পটির কাজ পুরোদমে শুরু হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নির্মাণাধীন সড়কটির ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড 360 কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক নিরাপত্তার অজুহাতে নির্মাণ কাজ ফেলে রেখে নিজ দেশে চলে যান। এতে থমকে যায় প্রকল্পটির নির্মাণ কাজ। রাস্তার কাজ ধরার পর থেকেই আমাদের এই রাস্তার কষ্ট ভোগান্তি আরম্ভ হয়ে গেছে। 5-6 বছর হয়ে গেল, কিন্তু এই রাস্তার কাজ এখনো অনেক বাকি রয়ে গেছে। রাস্তার যে অবস্থা, মানে গাড়ির নাট বল্টু খুলে ফেরা যা 2 ঘন্টা 2.5 ঘন্টা জামতে লাগে, কালকে 2.5 ঘন্টা জামতে লেগেছে। এই অবস্থায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রকল্পের ব্যবস্থাপক। 5 তারিখের ঘটনার পর থেকে এবং তারা ফিরে যাওয়ার পর থেকে আমাদের প্রকল্পের কাজ পুরোপুরি থমকে আছে এবং পুরোপুরি রূপে বন্ধ আছে।
এবং কবে চালু হবে সেটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানাতে পারছি না। আখাউড়া থেকে আশুগঞ্জ পর্যন্ত 51 কিলোমিটার 4 লেন প্রকল্পটিতে একটি উড়াল সেতু সহ 16টি ব্রিজ কালভার্ট রয়েছে। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 5,891 কোটি টাকা। জনগণের ভোগান্তি লাঘবে থমকে থাকা মহাসড়কটির কাজ দেশীয় ঠিকাদার নিয়োগ করার মাধ্যমে গতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের বাইরের খবর। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে ঢালাও গ্রেফতার ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গে 12 ঘন্টার হরতাল পালন করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সকাল 6টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। শহর কলকাতায় হরতালের তেমন প্রভাব পড়েনি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহর থেকে বিক্ষিপ্ত ঘটনার খবর মিলছে। এদিন হরতাল রুখতে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। গ্রেফতার হয়েছেন বহু হরতাল সমর্থককারী, চলেছে গুলিও। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে ঢালাও গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গে 12 ঘন্টার হরতাল পালন করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। হরতালে বড়সড় প্রভাব পড়ে রেল যোগাযোগে। কলকাতার সঙ্গে সংযোগকারী ব্যারাকপুর ও বনগাঁ শাখায় দফায় দফায় রেল অবরোধ করেন বিজেপি সমর্থকরা। এতে মারাত্মকভাবে ব্যাহত হয় রেল চলাচল। রেল লাইনের অবরোধ তুলতে গেলে উত্তেজিত হরতাল সমর্থকরা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কোথাও কোথাও ধস্তাধস্তিও হয়। এতে নিয়মিত যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে, ব্যাহত হয় স্বাভাবিক রেল যোগাযোগ। যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশের দলদাস পুলিশ যেভাবে মারধর করেছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় নেমেছে। হরতাল সমর্থককারীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে মঙ্গলবার নবান্ন ঘেরাও কর্মসূচিতে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান বিজেপি সমর্থকরা। অন্যদিকে রাজ্যের শাসক তৃণমূলকেও বিজেপির হরতাল কর্মসূচি প্রতিহত করতে রাস্তায় জনসংযোগ করতে দেখা যায়। এখানে বিজেপি পাচ্ছে না, শাসনে আসতে পারছে না, তার জন্য বাংলা কারো বাবা যখন চাইবে বন্ধ হবে। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির ডাকা হরতাল কর্মসূচিতে বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে। কলকাতার অদূরে ব্যারাকপুরের ভাটপাড়ায় হরতাল সমর্থককারীদের উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতা। গুলিতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী কলকাতায় অন্য সব কর্মদিবসের মতোই এদিনও প্রায় স্বাভাবিক চিত্র চোখে পড়েছে। তবে কলকাতার শ্যামবাজার, গড়িয়াহাট সহ বেশ কয়েকটি এলাকায় বিজেপি সমর্থকরা হরতাল সফল করতে পথে নেমেছিলেন। শিয়ালদা এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে তাদের। বরাবরের মতো কলকাতায় কিন্তু বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধের তেমন কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি। তবে জেলা শহর থেকে কলকাতার সঙ্গে যোগাযোগকারী প্রধানতম রেল যোগাযোগ ছিল কার্যত বিচ্ছিন্ন। কলকাতার মেট্রোপলিটন বাইপাস থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনীতে উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। দুর্গম এলাকায় ত্রাণের জন্য হাহাকার, টিএসসি থেকে যাচ্ছে সহায়তা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে গেজেট প্রকাশ। ছাত্র জনতার আন্দোলন সন্ত্রাসী আখ্যা দিয়েছিল আওয়ামী লীগ সরকার, বললেন উপদেষ্টা। এবং সেপ্টেম্বর থেকেই কমছে জ্বালানি তেলের দাম। জীবনযাত্রার ব্যয় স্বাভাবিক করতেই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। পেট্রোল অকটেন লিটারে কমতে পারে 8 থেকে 10 টাকা। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।